Audio Jungle. মেলা দিন হইল আমরা ওয়াশ করি না, তো আজকে একটু ওয়াশ করুন। চলেন তো একটু তাফসির আজকে করি। শুরুতে একটু কি বলেন? আজকে শুরু করবো সূরা বনি ইসরাইলের 81 নম্বর আয়াত দিয়া। সূরা বনি ইসরাইলের 81 নম্বর আয়াত, এটা একটা পরিচিত আয়াত এবং একটা অনেকেই আমরা জানি। আয়াতটা হলো ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মানে বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে এবং মিথ্যা বিলুপ্তই হওয়ার কথা। আয়াতটা মূলত এরকম। তো এই আয়াতে এটা শানে নুজুল হইল আপনার ওই যখন হিজরত হয় আর কি, রাসূল রে আল্লাহ যখন হিজরতের নির্দেশ দেন তখন এই আয়াতটা মূলত নাজিল হয় আর কি। তো এই কথাটা করার কারণ হইল সম্প্রতি আমরা একটা জুম মিটিং দেখলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো ওই সাম্প্রতিক জুম মিটিং এর সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা একটু হালকা আলোচনা করব আর কি। তো ওইটাই বলতেছিলাম যে আসলে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে বলার কারণ হলো এটা যে গত এক যুগ আমরা মানে বিভিন্ন গল্প গুজব, বিভিন্ন বিষয়ে অনেক ক্যাসেটই আমরা শুনছি, কিন্তু এই 12 বছরের ক্যাসেট, এই গত পরশু দিনের যে জুম মিটিং গেল, এক জুম মিটিং এ কিন্তু এই 12 বছরের ক্যাসেট কিন্তু ফুস। মানে ওই যে সত্য যখন আসছে, মিথ্যা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, তো এই সার্বিক বিষয় সবকিছু মিলে আমি আমার পূর্বের একটা ধারণা, আমি আর আগেও দু একবার আপনার ঘরে বিভিন্নভাবে কইছি, আপনিও আজকেও কই, সেটা হইল সৌদি আরবের থেকে দেলোয়ার শিকদার যোগ দিয়েছেন। জি ধন্যবাদ। তো মূলত আমার ব্যক্তিগত পারসেপশন আর কি, যে মানে শেখ মুজিবুর লগে রফিকুল আমিনের একটা দারুণ মিল আছে। এই মিল অবশ্য আমি অনেক আগেই খুঁজে পাইছি। তো গত পরশু আমগো 3 জন ফাউন্ডার ডিরেক্টরের ওই যে জুম মিটিংটা হইল, এই জুম মিটিং এর পরে মানে আমি এই মিলটা আরো গভীরভাবে আমি এই মিলটা খুঁজে পাইছি। কিরকম? ধরেন শেখ মুজিব 9 মাস কোনো যুদ্ধ না করেই কিন্তু মুক্তিযুদ্ধের নেতা হয়ে গেছে। তো ঠিক একই রকম ওই সেম ভাবে ধরেন রফিকুল আমিনও 10% 20% কাজ করে 100% এর ক্রেডিট নিয়ে নিছে। এটা গত জুম মিটিং এর সার্বিক আলোচনাগুলা বিস্তারিত জানার পরে এই বিষয়টা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারছি। ওই যে দেখেন না, এই যে অর্থনৈতিক মুক্তির বাগদত্তা, তারপরে আধুনিক বাংলাদেশের রূপকার, আরো কত কি এই যে হয়েছে আর কি এতদিন। তো গত দিনের যে জুম মিটিংটা গেল, এই জুম মিটিং এর মাধ্যমে কিন্তু সব তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে, সব কিন্তু এখন ফকফকা। মানে আমরা এতদিন তো খালি রফিকুল আমিনের ক্যাসেট শুনছি, তো এখন আমরা ধরেন আমগো 3 ফাউন্ডার ডিরেক্টরের সমস্ত বক্তব্য এবং সার্বিক বিষয়গুলো শোনার পরে রফিকুল আমিনের আসল চেহারা এখন আমগো কাছে ফকফকা এবং আমগো কাছে একদম পরিষ্কার। আখতারুজ্জামান ভাই বলছেন কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি মানে আমার ব্যক্তিগত পারসেপশন আরো একটা বিষয়, আসলে রফিকুল আমিন হইতেছে একটা ব্লাফ মাস্টার। বিভিন্নভাবে মিথ্যা বয়ান দিয়া, ভুজুং বাজুং দিয়া, এই মিথ্যা বয়ান দিয়া গত এক যুগ সে এই 45 লাখ ডিস্ট্রিবিউটরে অন্ধকারে রাখছে। কিন্তু ওই যে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা, যতই যাই করুক না কেন, যখন সত্য আসবে মিথ্যা কিন্তু কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এবং তাই হয়েছে। মোখলেসুর রহমান লিখছিলেন, সেই জুম হয়েছিল, চরম সত্য উপস্থাপন করা হয়েছে। শরীফুল ইসলাম পলাশ মেহেরপুর থেকে, জি ধন্যবাদ। নাসিরউদ্দিন কাতারের লিখেছেন, কোথায় বঙ্গবন্ধু আর কোথায় রফিকুল আমিন বাটপার। না, একটা এক্সাম্পল দিলাম আর কি। যাই হোক, আপনি তো আবার আওয়ামী পন্থী, আমার কথায় হয়তো বা একটু মনে তাকলিফ হয়েছে আপনার। যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম আর কি। এনিওয়ে, তো গত পরশুর মিটিং এর পরে কিন্তু সব এখন সিচিং ফাক। আপনারা কিন্তু অলরেডি এই যে ওনাদের যে বক্তব্যগুলো, এগুলো কিন্তু ওই ইউটিউবে আসছে, ভিডিওতে আসছে, ফেসবুকে অনেক জায়গাতে কিন্তু আসছে। তো সব যে সিচিং ফাক হয়ে গেল, এই জন্য আমরা আমাদের 3 অনারেবল ফাউন্ডার ডিরেক্টর, জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আমাদের এই 3 জন সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালককে ধন্যবাদ জানাই যে ওনারা অ্যাকচুয়াল তথ্যগুলো খুব ক্লিয়ারলি আমাদের সামনে উপস্থাপন করছেন এবং ওনাদের ব্যাপারে যে অভিযোগগুলো ছিল, এই অভিযোগগুলো খুব চমৎকারভাবে ওনারা ডিফেন্ড করছেন। এবং ওনারা কিন্তু এই তথ্যগুলো বলার সাথে সাথে ওনারা কিন্তু চ্যালেঞ্জও জানাইছেন যে পারলে রফিকুল আমিন এই কথাগুলোর চ্যালেঞ্জ করুক। তো যাই হোক, ওনারা কি কইছেন না কইছেন সেই বিষয়গুলোই আজকে আমরা একটু সামারাইজ ফরম্যাট নিয়ে, মানে আমি ওনাদের টোটাল বক্তব্যগুলা আমি একটা সামারি টানছি এবং একটা সামারাইজ ফরম্যাট তৈরি করছি। এট এ গ্ল্যান্স বলতে পারেন আজকে এই বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করব। তো এক মিটিং এ এই অবস্থা, লুঙ্গি জেঙ্গা টেঙ্গা সব কিন্তু খুলে গেছে। আমাদের 3 ফাউন্ডার ডিরেক্টরের এক মিটিং এ কিন্তু দালাল গোষ্ঠীর অবস্থা ফকফকা। তো এইভাবে আরো কয়েকটা মিটিং হলে কি বুঝতে পারছেন? আসলে হয়েছে কি, আমাদের সাইফুল ভাই লিখছেন, বোরহান ভাই, গুজব ওস্তাদের কথা যা শুনলাম তাতে মনে হইল ইবলিশ শয়তান কোনো কাজে লাগে না, ইবলিশের আব্বা মুরব্বী, আল্লাহ তারা হেদায়েত দান করুক। আর কোয়েন না, ওই যে আমাদের একজন বিনিয়োগকারী আছেন মিরপুরের, উনি খুব চমৎকার ভাবে বলেন আর কি, যে ইবলিশের ধন গুরু রে দিয়া ইবলিশ গেছে গায়েব হইয়া। যাই হোক, তো আসলে হয়েছে কি, এই যে জেলখানা থেকে মানে বাইর হইয়া এই যে রফিকুল আমিন এই যে এত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হইব, এটা হ্যাঁ জিন্দিগিতেও ভাবে নাই। হ্যাঁ ভাবছিল এটা 2012 সাল আর কি, যা কেব তাই, কিন্তু ওই দিন তো আর নাই, এটা হ্যাঁ বুঝতে পারে নাই, বুঝতে একটু পরে আর কি। আচ্ছা, তো আমরা তাইলে ওনাদের টোটাল বক্তব্য যেটা ওনাদের রংপুরের জিয়া ভাই লিখছেন, পিএইচডি জিয়ারুল হক, আমরা সব সদস্য হইলাম কুলুর বলদ, সমস্যা নাই। ওই যে এটারে কি কয়, ওই চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন একটা কথা আছে না, টেনশনের কিছু নাই। তো যাক, আমরা ওনাদের টোটাল বক্তব্যটা আমরা একটু তাহলে পর্যালোচনা করি। পর্যালোচনা বলতে কি, মানে ওনারা কি কি বলছেন এটা আমরা আজকে সংক্ষেপে একটু এট এ গ্ল্যান্স আমরা আলোচনা করি, আমাদের একটু রিপিট হবে ওনারা কি বলছেন, এগুলো আসলে আমরা একটু দেখি। শুরু করব আমাদের ফাউন্ডার ডিরেক্টর জনাব গুফরানুল হক, ওনার বক্তব্য দিয়ে। দেখেন, উনি কিন্তু প্রথমে একটা জিনিস বলছেন যে আসলে অনেকেই যে ওনাদেরকে বলে মানে কি করছে, মানে ওনাদের ব্যাপারে বলা হয় যে ডেস্টিনির জন্য নাকি ওনারা কিছু করে নাই। তো ওনারা কিন্তু ওনাদের বক্তব্যগুলো ডিফেন্ড করছে, কি কি ওনারা করছে আসেন আমরা একটু দেখি। তো আমরা একটু শুরুর দিকে যাই, পিছনের দিকে যাই। 2000 সালে যখন ডেস্টিনি শুরু হয়, 12 জন ডিরেক্টর প্রত্যেকে 1 লাখ টাকা করে দিব, দিয়া 12 লাখ টাকা দিয়া তারা কোম্পানি শুরু করবে, এরকম আলোচনার বা প্রাথমিক কার্যক্রম শুরু হয় আর কি। তো এরপরে ওই সময় 12 জনের 12 লাখ কিন্তু ওনারা দিতে পারে নাই, মোট টাকা উঠছিল 7.5 লাখ। তো আমগো রফিকুল আমিন সাহেব কত দিছিল ওনাদের এই টোটাল 7.5 লাখের মধ্যে জানেন? রফিকুল আমিন সাহেব দিছিল 15,000। এগুলো তো সব জনাব গুফরানুল হকের বক্তব্য, এটাকে তো হালকা ভাবে নেওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ ওনারা কিন্তু প্রতিষ্ঠাতা পরিচালক। আই মিন ওনাদের বক্তব্য এগুলো কিন্তু হর্সেস মাউথ, এটাকে ফালাই দেওয়ার কোনো সুযোগ নাই। রফিকুল আমিন পারলে এগুলো ডিফেন্ড করুক। তো যাই হোক,
তার মানে ডেস্টিনি যখন শুরু হয় 12 জনে 12 লাখের ভিতরে উঠছিল 7.5 লাখ। এর ভিতরে সর্বপ্রথম 1 লাখ টাকা যিনি ফিল আপ করছিলেন উনি ডিরেক্টর জনাব সাইদুর রহমান। আর আমগো রফিকুল আমিন সাহেব কত দিছিল? 15,000 দিছিল। তারপরেও আরো পরে নাকি আবার টাকা উঠাই নিছে না কি জানি কি। যাই হোক, শুরুর যা টাকা টুকা কালেকশন দিয়া ডেস্টিনি শুরু হয়েছিল, এর ভিতরে রফিকুল আমিন দিছিল কত? 15,000। 7.5 লাখ টাকা যেটা উঠছিল তার মধ্যে। আচ্ছা, তো এরপরে কি হইল? এরপরে চট্টগ্রামের ব্যবসা দিয়ে মূলত ডেস্টিনির বিজনেসটা দাঁড়াইলো, চট্টগ্রামের ব্যবসাটা বেশি হইতো। তো জনাব গফরানুল হক এই চট্টগ্রামের এই কার্যক্রমটার জন্য অফিসটা নিলেন, মানে অফিসিয়াল কার্যক্রমটা আরো গতিশীল করার জন্য তো অফিস দরকার। তো তখন আর্থিক সংকট, জনাব গফরানুল হক তখন ওনার বোনের 14,000 ইউরো ওনার কাছে ছিল, সেইটারে ভাঙাইয়া ওই টাকা দিয়া চট্টগ্রামে অফিস নিলেন। মানে তারা যে কয় যে সব করছে রফিকুল আমিন, সব উল্টায় ফেলাইছে, এই পরিচালকরা কিছু করে নাই। তো এগুলো চলেন আমরা একটু তাইলে ওনাদের বক্তব্যটাই আমরা একটু কন্টিনিউ করি আর কি। তাহলে চট্টগ্রামের যে অফিসটা নেওয়া হইল কোম্পানির শুরুর দিকে, তাহলে ওই অফিসটা নেওয়ার ক্ষেত্রে তখন তো কারো কাছে টাকা টোকা ছিল না, তাহলে টাকা দিয়ে সহযোগিতা কে করছিলেন? গফরানুল হক। আচ্ছা, এরপরে কি হলো? ওই যে প্রথম যে এমডি কে ছিল জানেন তো, ওই যে সৈয়দ নজরুল ইসলাম, হোসনেরা ইসলাম। তো সৈয়দ নজরুল ইসলাম তো একজন সরকারি চাকরিজীবী, উনি তো আর সরাসরি আসতে পারেন না বোর্ডে, কারণ ওনার ওয়াইফ ছিল, সব কাজ উনিই করতো আর কি। তো এক সময় কিছুদিন কাজ করার পর উনি সব দায়িত্ব জনাব গফরানুল হক ওনার কাছে বুঝাই দিলেন, এবং জনাব গফরানুল হক তখন হইলেন ভারপ্রাপ্ত এমডি। এসব কিছু আমরা জানতাম না, কিন্তু আমরা ওই দিনের বক্তব্য দেখে জানছি। তো উনি যখন ভারপ্রাপ্ত এমডি হইলেন, ভারপ্রাপ্ত এমডি হওয়ার পরে চট্টগ্রামের অফিস এবং সার্বিক বিষয়গুলো কোম্পানির শুরুর দিকের প্রায় 1.5 বছরের মতো এই সমস্ত কিছু সিংহভাগ দায়িত্ব উনি পালন করছেন। কে পালন করছে? জনাব গফরানুল হক। যেমন প্রায় 2000 থেকে 2001-2 এর শুরুর দিকের প্রায় 14 থেকে 15 মাস পর্যন্ত এই কোম্পানির অফিসিয়াল খরচ টরচ থেকে শুরু করে অন্য যা যা আছে বিভিন্নভাবে লোন টোন করে এদিক সেদিক করে জনাব গফরানুল হক এটাকে টাইনা নিয়ে আসছেন প্রায় বছর দুয়েকের মতো। এবং চট্টগ্রামের অফিসের পুরো বিষয়গুলো তদারকি এবং এই অফিস নেওয়া থেকে শুরু করে সব টাকা পয়সা লোন টোন দিয়ে তখন উনিও সহযোগিতা করছেন। আচ্ছা, এরপরে ওনার ব্যাপারে আরো একটা অভিযোগ আছে। কি বলে? যে ওনারা কি করছে বলে না, 2012 সালের যে ঝামেলা হইল, ঝামেলার পরে ওনাদেরকে প্রস্তাব দেয়া হয়েছিল রাত সাক্ষী হওয়ার জন্য। যারা ভেতরে আছে, জেলে আছে, তাদের বিরুদ্ধে রাত সাক্ষী দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই ধরনের প্রস্তাব ওনাদেরকে দেয়া হয়েছিল। তো ওনারা তো চাইলে রাত সাক্ষী হয়ে নিজে সেভ হয়ে যেতে পারতো, যারা ভিতরে আছে এদেরকে ফাঁসাই দিতে পারতো। কিন্তু ওনাদের মানসিক প্রস্তুতি এরকম ছিল যে প্রয়োজনে আমরা এখান থেকে কুইট করে চলে যাব, তারপরেও এই ভেতরে যারা আছেন তাদের ব্যাপারে রাত সাক্ষী দিয়া তাদেরকে আমরা বিপদে ফেলবো না। এই কারণে দীর্ঘ একটা সময় পর্যন্ত বিভিন্ন প্রস্তুতি থাকা সত্ত্বেও একটা সময় ওনারা কিন্তু দেশ ছাড়লেন। জনাব গফরানুল হকের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, এরপরে কি হইল? বিদেশে থাকা অবস্থায় বিদেশ থেকেও ব্যবসা পরিচালনার জন্য ওনারা কি কি চেষ্টা করলেন? 2013 সালের দিকে ওনারা
এই যারা ভিতরে আছে তাদের জামিনের জন্য ওনারা 50 লক্ষ টাকা দিলেন। এই তিনজন মিলে, গফরানুল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন, ওনারা মিলে 2013 সালে টাকা দিলেন। তো মজার ব্যাপার হলো 2013 সালের এই টাকাটা ওনারা যখন দেন তার আরো আগেই, আরো মাস দুয়েক আগেই 2012 সালের ডিসেম্বরে অলরেডি জামিনের ব্যাপারটা নিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে আসার পরেও এই জামিনের আবেদনটাই করা হয় নাই, এবং সবগুলো বিষয় এখন পানির মতো পরিষ্কার। আমি জাস্ট এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলার সব ডকুমেন্টারি আমাদের কাছে আছে। আমি ওই টোটাল পিটিশনটা, জামিনের যে ব্যাপারটা বা জামিনের আপিলটা যেন আদালতে উপস্থাপন করা না হয়, এইটার ব্যাপার নিয়ে যে আসলে সত্যিকার অর্থেই যে আসলে জামিনের ব্যাপার নিয়ে আবেদনই করা হয় নাই, আবেদনটা উইথড্র করা হয়েছে বা আবেদনটা জমা দেওয়ার ব্যাপারে আপত্তি জানাইছেন পিটিশনাররা, সেই বিষয়টা আমি একটু হালকা আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু আমার কথা না, জনাব গফরানুল হক ওনার বক্তব্যে যা যা বলছেন। তাহলে আসেন আমরা একটু শুনি। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন, ক্রিমিনাল মিসসেলেনিয়াস জুরিসডিকশন, 13 ডিসেম্বর 2012, জাস্টিস এম এনায়েতুর রহিম অ্যান্ড জাস্টিস এমডি আকরাম হোসেন চৌধুরী। তো ওনারা কি বলতেছেন? ওই যে আলোচনা শুরুতেই আজকে বলছি, আসলে সত্য যখন আসবে মিথ্যা বিলুপ্ত হবে। এটা তো দেখেন 2013 সালের কিচ্ছা কাহিনী, 12 সালের কিচ্ছা কাহিনী, এক যুগ পরে হইলেও কিন্তু সত্য সব এখন পরিষ্কার পানির মতো। কি আছে এখানে দেখেন, ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস নং 45457 of 2012, arising out of Kalabagan Police Station, case nong 31 July 2012, corresponding to GR nong 125 of 2012, now pending in the Court of Chief Metropolitan Magistrate, Dhaka. চাঁপাইনবাবগঞ্জের মনির ভাই লিখছেন, রফিকুল আমিন কোম্পানির শেয়ার থেকে অনেক টাকা বেশি উঠিয়ে নিয়েছে। কোম্পানি ধ্বংস করার মূলে হচ্ছে উনি কোম্পানির কাছে লোন নিয়েছে, লোন পরিশোধ করবে না, তার জন্য পায় তারা। আরো আছে, এগুলো যে বলতেছে আমি বললে শুনবেন। তো এই যে দেখেন, যে মানে আমি ওই রিট পিটিশনের বিষয়টা আমি একটু আলোচনা করতেছি আর কি। এর পরের পয়েন্টে কি লেখা আছে, দিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 498 of the Code of Criminal Procedure for enlarging the accused petitioners in Kalabagan Police Station. Case nong 33, dated 31 July, 31 July 2012, corresponding to GR nong 125 of 2012 under section 4/23 of the Money Laundering Act 2012, now pending in the Court of Chief Metropolitan Magistrate, Dhaka. এটুকের সারমর্ম যদি আমরা একটু বলি, এতক্ষণ তো ইংরেজিতে কইলাম, এখন আমরা একটু হালকা বাংলায় যদি আমরা এটা বুঝি আর কি, মানে খাঁটি বাংলায় যদি বলি আর কি, মানে বিষয়টা হইল যে ক্রিমিনাল প্রসিডিউর এর 498 সেকশন এর যেই ধারা, সেই ধারায় যে মামলাটা হয়েছিল কলাবাগান থানায় 31 জুলাই 2012-তে, মানি লন্ডারিং এর যে মামলাটা হয়েছিল, যার জিআর নং 125 125, তো এই মানি লন্ডারিং মামলার এই সার্বিক যে ব্যাপারটা, এইটার ইস্যুটা পেন্ডিং আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে 2012 সালের এই ঘটনায়, এটাই বলা হয়েছে। নেটওয়ার্কে একটু তামসা করতেছে আর কি, যাই হোক এটার একটু সাইজ দিলাম নেটওয়ার্কে, আশা করি আর সমস্যা হইব না। যাই হোক, যেটা কইতেছিলাম, এর পরের পয়েন্টটা দেখেন ওই পিটিশনের। Heard Mr. Abdul Basit Mojumdar, the learned advocate of the petitioners,
মানে যারা আমগো ওই যে শীর্ষ কর্মকর্তা হ্যাগো অ্যাডভোকেট আর কি, এটাই করতেছে আর কি। মিস্টার মাহবুবে আলম, দ্য লার্নেড অ্যাটর্নি জেনারেল অন বিহাফ অফ দ্য স্টেট, মানে রাষ্ট্রের পক্ষে অ্যাডভোকেটকে মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল। মিস্টার খুরশিদ আলম খান অ্যান্ড নাহিদ মাহতাব, দ্য লার্নেড অ্যাডভোকেট অফ অন বিহাফ অফ এসিসি, মানে অ্যান্টি করাপশন কমিশন, দুদকের পক্ষে উকিল। এই গেল 3 পক্ষের উকিল। এটা এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টের ভিতরে আপনি একটা জিনিস দেখেন, একটা পক্ষ হইল কে পিটিশনার, মানে আমগো শীর্ষ কর্মকর্তা যারা ভিতরে আছে, এগো উকিলকে আব্দুল বাসেত মজুমদার। আরেকটা পক্ষ হইল রাষ্ট্র, রাষ্ট্রের পক্ষে উকিলকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর দুর্নীতি দমন কমিশন, এই দুর্নীতি দমন কমিশনের পক্ষে উকিলকে খুরশেদ আলম এবং নাহিদ মাহতাব। এটাই তো বলা হয়েছে নাকি? আচ্ছা, গেল এটা। তো এবার আসেন এর পরের পয়েন্টে যাই। ওই পিটিশনের পরের পয়েন্টের ভিতরে বলা আছে, উই হ্যাভ অলসো পারসুড the relevant papers annexed with the application and supplementary affidavit filed by the petitioner. When the matter was taken up for order, খুবই মজা, এই কাগজটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে, আপনারা একটু খুঁজলে আপনারাও পাইবেন, এটা বুঝবেন আর কি। তো when the matter was taken up for the order, মিস্টার আব্দুল বাসেত মজুমদার, মানে আমগো শীর্ষ কর্মকর্তা গো আইনজীবী আর কি, the learned advocate of the petitioners frankly submits that his client instructed him not to press this application at this stage. কিসের অ্যাপ্লিকেশন? জামিনের আবেদন। জি, আমি আবার কই, শুনেন বিষয়টা। When the matter was taken up for the order, MD Abdul Basit Mojumdar, the learned advocate of the petitioners, frankly submits that his client instructed him not to press this application at this stage. মানে আমগো যারা শীর্ষ কর্মকর্তা আর কি, হেরাই তো পিটিশনার, তো হেরা কইছে তাগো এই উকিল রে, লার্নেড অ্যাডভোকেট রে আর কি, যে এটা এই মুহূর্তে সাবমিট করার দরকার নাই, মানে জামিনের ব্যাপারটা এই মুহূর্তে সাবমিট করার দরকার নাই। তো দেখেন 12 সালে কইতেছে জামিনের ব্যাপারে সাবমিট করার দরকার নাই, আবার 13 সালে জনাব গোফরানুল হক, সাইদুর রহমান এবং মেজবাউদ্দিন স্বপন এগো কাছ থেকে জামিনের লেগে আবার 50 লাখ টাকা নিছে। বাহ, কি চমৎকার। যাই হোক, এই রিট পিটিশনের আরো কিছু কথা আছে, এটা কইলি। In view of the above submission of the learned advocate of the petitioner, the application is rejected at being not pressed. Communicate this order to the court concerned at once. এই হইল রিট পিটিশনের সার্বিক বিষয়ের উল্লেখযোগ্য অংশ। এখন তাহলে দেখেন, এই যে এখানে তো ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস নাম্বারও আছে, জিআর নাম্বার আছে, সবকিছুই তো আছে। আদালতে তো কোনো নথি বাদ থাকে না, সব নথি তো আদালতে ফকফকা। আপনারা আদালতে খোঁজ করলে সব কিছুর সত্যতা পাইবেন। তাহলে এখন প্রশ্ন হইল, 12 সালে এই যে পিটিশন কইরা একটু সমস্যা করতেছে নেটে আর কি। তাহলে এখন দেখেন, ওনার বক্তব্যের ভিতরে এই বিষয়গুলো তো উনি নিয়ে আসছে, তো এগুলা মানে ওনাদের মুখ থেকে যেগুলো আসছে এগুলো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, গেল এটা। তাহলে দেখেন, 12 সালে ডিসেম্বরের দিকে জামিনের ব্যাপার নিয়ে কাজ না কইরা, এটা সাবমিট না কইরা হেরা বয়ে রইল। আর অন্যদিকে 13 সালে কি করা হইল? উল্টা জামিন বাবদ এদের কাছ থেকে 50 লক্ষ টাকা নেওয়া হইল। তাইলে জনাব গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, ওনারা কোম্পানির জন্য কিছু করে নাই, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? আরো আছে, দাঁড়ান, আরো আছে।
এরপরে যখন ডিএমসিএসএল এর পরবর্তী একটা কমিটি করা হলো, যেটাতে ওই যে জনাব আশরাফুল আমিন ওনাকে সভাপতি করে একটা কমিটি করে এইটাকে কার্যক্রমটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য যখন একটা বিষয়ে সিদ্ধান্ত আসলো, তখন ওনারা এই যে যারা ফাউন্ডিং ডিরেক্টর যারা ওই দিন জুম মিটিংয়ে ছিলেন, ওনারা এই ডিএমসিএসএল এর কার্যক্রমকে গোছায় নিয়ে আসার জন্য ওই সময় 20 লাখ টাকা দিয়েছেন। এরপরে 2018-তে যখন এজিএম অনুষ্ঠানের জন্য সিদ্ধান্ত হয়, সেইখানেও বেশ কিছু টাকা এই ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন তারা দিছেন। এবং শুধু তাই না, 2018 সালের দিকে এই যে যখন জুম মিটিং, যখন এই যে এজিএম হওয়ার একটা প্রক্রিয়া চলছিল, সেই সময়টায় জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদকে মালয়েশিয়াতে নিয়ে যে তাদের খরচে ওনাকে মালয়েশিয়াতে নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে ওনার সাথে আলাপ আলোচনা করে কিভাবে কোম্পানির কার্যক্রমটা শুরু করা যায়, কিভাবে ব্যবসায়িক কার্যক্রমটা শুরু করা যায়, কিভাবে এজিএমটা করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আর্থিকভাবে এবং সমস্ত খরচ কিন্তু এই তিনজন দিয়েছেন। আরো আছে 2020 সালের যে তলবি সভা, এই তলবি সভা বাস্তবায়নের ক্ষেত্রে এবং তলবি সভা পরবর্তী সময়ে এই বোর্ড এবং এই সার্বিক কার্যক্রমকে আগায় নেওয়ার জন্য ওনারা কিন্তু 27 লাখ টাকা আরো দিচ্ছেন। তো ওই যে বলে না, বাটপারের গোষ্ঠী যে বলে যে এরা কিছু করে নাই, এগুলোই আর কি। আরো আছে, কইতেছি তারা। তো তলবি সভার পরে একটা বোর্ড গঠন কইরা ওনারা যারা মামলায় আছেন, মানে ফাউন্ডার ডিরেক্টর, ওনারা সবাই উপদেষ্টা হইয়া, এবং সেই জায়গায় কিন্তু ওই যে রফিকুল আমিনরাও কিন্তু উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন ওনাকেও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে, এবং ফাউন্ডার যে বাকি তিনজন আছেন ওনারাও উপদেষ্টা সহ, ওনারা উপদেষ্টা আর বাকিদেরকে বোর্ড গঠন কইরা পরিচালক বানায়া কোম্পানির কার্যক্রমকে আগায় নিয়ে যাওয়ার জন্য তলবি সভার মাধ্যমে বোর্ড গঠন হয়েছে। তো এগুলো কে করছে? এগুলো রফিকুল আমিন করছে? ডেস্টিনির জন্য এই তিনজন নাকি কিছু করে নাই? আরো আছে, দাঁড়ান। 2021-22 সালের ঘটনা, জনাব শামসুল হক ভুইয়া ওনার সাথে জনাব গফরানুল হকের যখন কথা হয়েছে, তখন শামসুল হক ভুইয়া ওনাকে বলছিল যে যখন ডিটুকে অ্যাসোসিয়েটস গঠন করা হয়, এই রফিকুল আমিন তখন শামসুল হক ভুইয়া ওনাকে বলছে যে সমস্যা নাই, ধীরে ধীরে ডেস্টিনির 45 লাখ লোকে সবাই ডিটুকে অ্যাসোসিয়েটসে এসে পড়বে। বুঝতেছেন কিছু? আচ্ছা, আরো আছে। 2018 সালের পরে যখন ডিটুকে অ্যাসোসিয়েটস এর ওয়েবসাইট চালু হইল, তখন ডেস্টিনির ওয়েবসাইট ডাউন হয়ে গেল। তো $120 লাগে প্রতি বছর রিনিউ করতে। এত এত টাকা কোশেয়ার বাবদ উঠলো, এত এত টাকা ডেস্টিনি পারপাসে উঠলো, এই $120 দিয়া ওই ওয়েবসাইটটা রিনিউ করে এটা চালু রাখা হইল না কেন? কারণ ওইটা চালু রাখা হইলে একই সাথে ডেস্টিনি ওয়েবসাইট চালু রাখলে আবার ডিটুকে অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট চালু রাখবো কেমনে? এটা প্রবলেম না? এইটাও কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। কথাগুলো কিন্তু আমাদের একজন প্রতিষ্ঠাতা পরিচালকের, অতএব এই কথাগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ কিন্তু কি নাই। এই হলো সার্বিকভাবে জনাব গফরানুল হকের বক্তব্য। ওই গত পরশুর মিটিং, প্রায় 6 ঘন্টার মিটিং, দীর্ঘ মিটিং হয়েছে। তো ওনার টোটাল 1.5 ঘন্টার বক্তব্যের একটা সংক্ষিপ্ত সামারি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারা পুরো বিষয়গুলো এবার ঘাটেন। আর এই 12 বছরে ডেস্টিনি 2000 লিমিটেডের একটা ট্রেড লাইসেন্স করার খরচটা পর্যন্ত রফিকুল আমিনের কাছ থেকে আইলো না। কারণটা কি? সর্বশেষ ট্রেড লাইসেন্স নবায়নের কত সালে নবায়ন করা হয়েছে এটা তো আপনারা জানেন। ওই যে 20 সালে তলবি সভার পরে এটা নবায়ন হলো। তাও আবার এই ট্রেড লাইসেন্সটা তারা বাতিল করাইছিল ষড়যন্ত্র করে, যদিও এখন হয়ে গেছে আবার।
তো এবার তো আমাদের জনাব গোফরানুল হকের বক্তব্য গেল, এবার আসেন আমরা আমাদের আরো একজন ফাউন্ডার জনাব মেজবাউদ্দিনের বক্তব্যটা আবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। ওই যে ইয়া হয়েছিল না, ডেস্টিনির অজানা কাহিনী, যে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 আমরা দেখছিলাম না, 20টা পর্ব করে এরা বলে সব ক্লিয়ার করবো মানুষের কাছে, তো 3 পর্ব করে ফুকুত। তো ওই যে ওই সময় যা যা কইছিল এগুলার রিপ্লাই ওই গত জুম মিটিং এ আমাদের প্রতিষ্ঠাতা পরিচালকরা দিয়েছেন আর কি। তো মেজবাউদ্দিন স্বপন আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর যিনি, উনি ওনার বক্তব্যের শুরুতেই যেটা বলছেন যে রফিকুল আমিনের একটা বক্তব্য ছিল, অনেক পরিশ্রম করছে সে কোম্পানির জন্য, একদম শুরুর দিকে 26,000 ফর্ম নাকি রফিকুল আমিন এন্ট্রি দিছে। তো জনাব মেজবাউদ্দিন স্বপনের বক্তব্য হলো এই তথ্যটা ভুল, বড়জোর 2-3 হাজারের মতো হয়তো বা উনি এন্ট্রি দিছে, এত হবে না 25-26,000 ফর্ম, তারপরে আস্তে আস্তে এগুলো সবাই মিলমিশ করেই করছে। এটা হলো মেজবাউদ্দিন স্বপন ওনার প্রথম বক্তব্য। তারপর জনাব মেজবাউদ্দিন স্বপন আরো একটা কথা বলছেন যে আমাদের অনেকেরই বিজনেস সেন্টার থেকে আয় হইতো, কিন্তু রফিকুল আমিনের বিজনেস সেন্টার থেকে কোনো আয় হইতো না। তো যেহেতু সবাই পরিশ্রম করতেছে, একজনের আয় হয় আর একজনের আয় হয় না, যার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা আমাদের সেন্টারগুলোকে একত্রিত করে আমরা একটা এন্টারপ্রাইজ করে ফেলি, তাইলে আমাদের এই সেন্টারের ইনকামটা আমরা সবাই মিলে ভাগ করে নিব। এবং তখনই হলো ইউনাইটেড স্টার অ্যাসোসিয়েটস যেটা সেন্টার। এইটা হলো জনাব মেজবাউদ্দিন স্বপন ওনার বক্তব্যের আরো একটি দিক। এবং উনি আরো একটা কথা বলছেন, এটা জনাব সাইদুর রহমানও একই কথাই বলছেন। একটা কথা প্রচলিত আছে বাজারে যে যখন 2003-4 সালের দিকে যখন মানে কোম্পানির খুব অবস্থা খারাপ, 3-4-5 এই সময়কালের কথা হবে আর কি, তো তখন নাকি রফিকুল আমিন ওনার বাড়ি বন্ধক দিয়া নাকি ডেস্টিনির টাকা দিয়া ডেস্টিনির হেল্প করছে, এরকম একটা কথা বাজারে প্রচলিত আছে না, আছে। কিন্তু মূল ঘটনা কি? মূল ঘটনা হলো আপনার জনাব সাইদুর রহমানও একই কথাই বলছেন। 2003-4-5 সাল দিকের ওই সময়কার ঘটনাগুলো আর কি। তো বাড়ি বানানোর জন্য, নিজের বাড়ি বানানোর জন্য রফিকুল আমিন কোম্পানি থেকে একটু একটু করে নিতে নিতে প্রায় 39,73,000 টাকা লোন নেন ডেস্টিনি থেকে। তো ওই টাকাটা দিয়ে উনি কি করে, ওনার বাড়ি বানায় পুরান ঢাকায়, যেটা সম্ভবত ওইটাই আর কি। তো পরবর্তীতে যখন কোম্পানির টাকা দরকার, পরিচালকরা সবাই মিলে যখন বলল যে আপনি টাকা দেন, তখন উনি কি করলো, ডেস্টিনি থেকে লোন নিয়া যেই বাড়ি বানাইছিল ওই বাড়ি তখন ব্যাংকে বন্ধক দিয়া 40 লাখ টাকা নেয়, নিয়া ওই টাকাটা ডেস্টিনিরে ফেরত দেয়। তার মানে কি, ডেস্টিনির কাছ থেকে যে লোন নিছিল সেই লোনের টাকাটা উনি ফেরত দিছে, কিন্তু মার্কেটে ছড়াইছে কি, মার্কেটে ছড়াইছে যে কোম্পানির ক্রাইসিসে নিজের বাড়ি বন্ধক দিয়া সে ডেস্টিনিরে হেল্প করছে। এবং আরো মজার ব্যাপার, ওনারা যেটা কইলেন, ওই যে ওই বাড়ি বন্ধক দিয়া 40 লাখ টাকা লোন নিতে ব্যাংকে যে কিছু স্পিড মানি দেওয়া লাগছে 2 লাখ টাকা, এটাও নাকি ডেস্টিনি থেকে দেওয়া হয়েছে। জনাব মেজবাউদ্দিন স্বপনের বক্তব্য, জনাব সাইদুর রহমানও সেম কথাটাই কিন্তু বলছেন। আচ্ছা, যাই হোক, আর কি বলছেন আমাদের জনাব মেজবাউদ্দিন স্বপন, আর কি বলছেন? আসলে এই যে দেখেন, এত তামসা বা ফাইজলামি না করলে আজকে এইসব কথা কিন্তু পাবলিকলি আসতো না। এইসব কথা পাবলিকলি কখনোই আসতো না যদি ডেস্টিনি চালু কইরা সবকিছু ঠিকঠাক কইরা একটা ফরম্যাটে এসে পড়তো। এই ধরনের তামসা না করলে এগুলো আসতো না। তো সে যেহেতু তামসা করতেছে, তাহলে এই তথ্যগুলো পাবলিকলি আসতে থাকুক। আরো আছে, এই যে বাড়ি বিক্রি, মানে এই যে এই বাড়ি বন্ধক রেখা টাকা ডেস্টিনির লোনের টাকা উনি ফেরত দিছে, এই সকল কারণে পরবর্তীতে ওই পরিচালকরা সবার সাথে সমন্বয় করার মাধ্যমে ওনার ওয়াইফ, রফিকুল আমিনের ওয়াইফ ফারাহ দিবা, ওনার নামে ওই যে 1 লক্ষ শেয়ার দেয়া হয়েছে, এটা অ্যাডজাস্ট হয়েছে।
মানে ডেস্টিনির একটা শেয়ারের দাম তো 100 টাকা, তো এরকম করে আর কি 1 লক্ষ শেয়ার তখন রফিকুল আমিনের ওয়াইফের নামেও দেয়া হয়েছে। মানে তাহলে এটা কিন্তু ফাও অ্যাডজাস্ট হইল, বুঝেন। এবং এরপর এই যে এই এত এত কাজ করতেছে এই সেই, মানে ওই পরিচালকদের বক্তব্যই আর কি, যে উনি যেহেতু বেশি পরিশ্রম করতেছে, পরবর্তীতে যে কোনো একটা বোর্ড মিটিংয়ে বা পরবর্তী একটা পর্যায়ে আইসা রফিকুল আমিনের যে শেয়ার ছিল এই শেয়ারটা ডাবল করে দেওয়া হয়। মানে ওই যে উনি পরিশ্রম করতেছে, বেশি কাজ করতেছে, এসে আচ্ছা ঠিক আছে তার শেয়ারটা ডাবল করে দেয়। তাহলে দেখেন, এটা সাইদুর রহমান ওনার বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন, খুবই ইন্টারেস্টিং ভাবে উনি এটা ব্যাখ্যা করছে যে আমাদের সবার শেয়ার হলো ধরেন 1 লাখ করে শেয়ার, আর ওনার 1 লাখ শেয়ার ছিল, পরবর্তীতে ওনার শেয়ার আমরা ডাবল করে দিলাম, 2 লাখ শেয়ার হইলো, আবার ওনার ওয়াইফের নামে আবার 1 লাখ শেয়ার দিলাম, তার মানে 3 গুণ উনি ইনকাম পাইছে। আমরা যদি পাইছি 1 টাকা, উনি পাইছে 3 টাকা। এই যে এই বিষয়গুলা কিন্তু ওনারা বক্তব্যে তুলে আনছে। আচ্ছা, জনাব মেজবাউদ্দিন স্বপন ওনার বক্তব্যে আরো একটা কথা বলছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রোডাক্ট কেনার সময় জনাব মেজবাউদ্দিন স্বপনকে কখনোই রফিকুল আমিন সাথে নেয় নাই, অথচ জনাব মেজবাউদ্দিন স্বপন কিন্তু কি উনি ডিরেক্টর পারচেজ ছিলেন না? তাইলে ডিরেক্টর পারচেজের সাথে সমন্বয় না করে কোনো প্রোডাক্ট কেনা তো সঠিক না। তাইলে ডিরেক্টর পারচেজের সাথে কোনো পরামর্শ নাই, কোনো সমন্বয় নাই, রফিকুল আমিন এককভাবে এই সব প্রোডাক্ট পারচেজ এবং প্রোডাক্ট সোর্সিং এর কাজটা উনি করছে। এটা কিন্তু জনাব সাইদুর রহমানের বক্তব্যেও কিন্তু উঠে আসছে। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, এখানে কিন্তু তাহলে আপনারা যারা এই বিষয়ে দক্ষ তারা কিন্তু বুঝবেন, এই প্রোডাক্ট পারচেজ এই সার্বিক বিষয়ে কিন্তু ওই যে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, এক ধরনের ঘুটু করার কিন্তু সিস্টেম আছে, এখানে কিছু কিন্তু ধান্দাবাতির ব্যাপার স্যাপার কিন্তু আছে। কেন মেজবাউদ্দিন স্বপন ওনার সাথে সমন্বয় করে এগুলো? জনাব গফরানুল হকের বক্তব্য কিন্তু এটা উঠে আসছে যে অনেকবার ওনারা বলছেন, অনেকবার বোর্ডেও বিভিন্নভাবে আলোচনা ওনারা বলছেন যে আমাদের কাউকে আপনি প্রোডাক্ট সোর্সিং এর সময় বা প্রোডাক্ট পারচেজের ব্যাপারে আমাদেরকে সাথে রাখবেন, কিন্তু যতবারই সে বিদেশ গেছে প্রোডাক্ট পারচেজ বা সার্বিক বিষয়গুলোর ক্ষেত্রে কখনোই কাউকে সাথে নেয় নাই বা কারো সহযোগিতা নেয় নাই। এটা কিন্তু প্রত্যেকের বক্তব্যে উঠে আসছে, প্রত্যেক ডিরেক্টর পারচেজ সহ শুরু করে সবার আগে এগুলো উঠে আসছে সবার বক্তব্যে। আজাদ ভাই লিখছেন পরিচালকদের আরো আগেই মুখ খোলা দরকার ছিল। আমি আপনার সাথে ভাই পুরো একমত। এই মানে মানুষে কি কইব এই কথা চিন্তা করে কেউই আর মুখ খুলে নাই। আর ওই মানে নিজেদের মধ্যে এইসব কথা কইলে আবার মানুষে সমালোচনা নেই করে এই ভয়ে বা এই কারণে কেউ আর মুখ খুলে নাই, মানুষে কি কইব এই চিন্তা কইরা। আর এই কারণে এই যে আজকে এই এত কিছু হয়েছে। আরো আগেই যদি তারা মুখ খুলতো তাহলে আরো আগেই অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যেত। যাই হোক, তারপরেও দেরিতে হইলেও ওনারা মুখ খুলছেন, এই জন্য ওনাদের ধন্যবাদ। এনিওয়ে, তারপরে জনাব মেজবাউদ্দিন স্বপনের আরো একটা কথা, আমি এটার সাথে পুরোপুরি একমত। উনি বলছেন যে ডিএমসিএসএল এর লভ্যাংশ যেটা, এগুলো অ্যাকচুয়ালি বায়বীয় প্রফিট দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি তাই, রিয়েলি। মানে ওই যে কিভাবে যে এই যে আমরা একটা জায়গা কিনছি, এটা এত টাকা দিয়ে কিনছি, তাহলে 2 বছরে তো এটার দাম এত বাড়ছে, আচ্ছা ঠিক আছে, এই পার্সেস অ্যাকচুয়ালি ব্যবসা করে বা কোনো অ্যাকচুয়াল কাজ করে কোনো লভ্যাংশ দেওয়া হয় নাই। ওই যে একবার আমাদের প্রফিট দেওয়া হলো 12%, আরেকবার দেওয়া হলো 15%, এগুলা কিন্তু এই জাস্ট একটা ওই হিসাব আন্তাজি করে দিয়ে দেওয়া হয়েছে, কোনো ব্যবসা করে কিন্তু কোনো প্রফিট দেওয়া হয় নাই। ওনার এই বক্তব্যটার সাথে আমি একমত। জনাব মেজবাউদ্দিন স্বপন আরো কি বলছেন শুনেন। ওই যে মূলত ওই কর্নেল শহীদের যে জায়গাটা, যেটা নিয়ে ওই যে হেরা কিচ্ছা কাহিনী কয় যে তারেক সিদ্দিকের লগে নাকি ক্যাসাল হয়েছে, এই সেই কারণে তারে ধরছে, অনেক কিছু কয় না এই যে হেরা বিভিন্ন বক্তব্যে। এই যে প্রচ্ছায়া লিমিটেড এর জায়গাটা কেনার ক্ষেত্রে বোর্ড মিটিং এ কয়েকবার সকল পরিচালকরা ভেটো দিছে যে এটা কেনার দরকার নাই, কাগজপত্রের সমস্যা আছে। কিন্তু তারপরেও সবার সিদ্ধান্ত বা সবার পরামর্শকে উপেক্ষা কইরা রফিকুল আমিন এই মাল্টিপারপাস থেকে টাকা দিয়া এই প্রচ্ছায়া লিমিটেডের এই টাকা, যেটা যে উনি বলে যে 78 কোটি টাকা না কত টাকা জানিয়ে দিছে, অথচ এই যে মাল্টিপারপাসের বা এই সার্বিক কার্যক্রমের যে কোনো নিয়ম অনুযায়ী আপনি 30% সর্বোচ্চ পেমেন্ট করতে পারেন। এবং
যখন সাফ কবলা করে রেজিস্ট্রি করে পুরো জায়গাটা আপনি দলিল বুঝা নেবেন, তখন বাকি 70% দিবেন, অথচ 78 কোটি টাকা তারে দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে দেখেন, বোর্ডের কোন সিদ্ধান্তকে তোয়াক্কা না করে এককভাবে এই কাজটা উনি করছে, রফিকুল আমিন এই কাজটা করছে। এটা জনাব মেজবাউদ্দিন ওনার বক্তব্যে তুলে ধরছেন। তারপরে দেখেন আরো একটা কথা যেটা বলছে যে এই তিনজন নাকি ব্যাংক থেকে টাকা টোকা তুলে নাকি বিদেশ চলে গেছে। তো এই যে এই কথাটা যে বলে, এই ক্রাইসিস শুরু হওয়ার পরে ওনারা ভিতরে যাওয়ার আরো অনেক আগেই তো ব্যাংক অ্যাকাউন্টগুলো অফ হয়ে গেছে। মানে রফিকুল আমিনের ব্যাংক অ্যাকাউন্ট যেদিন সিজ হয়েছে, বাকি সবার ব্যাংক অ্যাকাউন্ট তো একই দিনই তো সিজ হয়েছে। তাহলে উনি যদি টাকা তুলতে না পারে, তাহলে বাকিরা কেমনে টাকা তুলছে? যে কথা যে ওই যে ডেস্টিনির অজানা কাহিনীতে উল্টাপাল্টা অনেক কিছু যে কইছে, এই তিনজন পরিচালকের ব্যাপারে উল্টাপাল্টা কথা যে রফিকুল আমিন কইছে, টাকা ওনারা কেমনে তুলব? এবং জনাব মেজবাউদ্দিন স্বপন আরো একটা কথা বলছেন যে অগ্রিম বেতন উনি নিয়ে নিত, মানে ধরেন মাস শেষ না হইতেই এই অগ্রিম বেতন উনি নিয়ে নিত। এগুলো তো অন দ্য রেকর্ড, এগুলো কিন্তু হর্সেস মাউথ, প্রতিষ্ঠাতা পরিচালকদের বক্তব্য। এগুলা অবশ্যই বিনিয়োগকারী হিসেবে আমাদের গুরুত্ব সহকারে নেওয়া উচিত। তারপরে উনি আরো একটা কথা বলছেন যে এই যে লেখালেখি যখন চলে, তার ওই সময় উনি জনাব মেজবাউদ্দিন স্বপন, জনাব সাইদুর রহমান এবং জনাব গফরানুল হক তিনজনের কাছ থেকে 3 কোটি টাকা নেন। জনাব গফরানুল হকের বক্তব্য ওনার কাছ থেকে 1 কোটির আরো বেশি হয়তো নেওয়া হয়েছে। যাই হোক, আমরা 3 কোটি ধরি। তো যেদিন ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হবে, এর আগের দিন নাকি ওনাকে চেক দেওয়া হয়েছে ওই 1 কোটি টাকার। মানে রফিকুল আমিন ওনাকে চেক দিছে আর কি, দিয়া বলছে এই যে টাকাটা শোধ করে দিলাম। তো উনি পরের দিন ব্যাংকে টাকা তুলতে গেছে, গিয়ে দেখে ব্যাংক তো ততক্ষণে কি অ্যাকাউন্টগুলো কি হয়ে গেছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তার মানে জনাব মেজবাউদ্দিন স্বপন, জনাব সাইদুর রহমান এবং জনাব গফরানুল হক, ওনারা রফিকুল আমিনের কাছে এখন তিনজনে 3 কোটি টাকা পায়। তারপরে জনাব মেজবাউদ্দিন স্বপনের নামে আরো একটা অভিযোগ দেওয়া হয়েছে যে ওনার কাছে নাকি 600 কোটি টাকা আছে। এই সার্বিক বিষয়ের কারণে ওনার উপর দিয়ে অনেক হ্যাসেল গেছে। এবং অ্যাকচুয়ালি ওনার বক্তব্যের সাথে আমি, উনি যেটা বলছেন যে আসলে একসাথে 600 কোটি টাকা তো ডেস্টিনি গ্রুপেও কখনো হয় নাই। মানে টাকা আসছে, এদিকে জায়গা কিনা হয়েছে, টাকা আসছে, এই খরচ হয়ে গেছে, একসাথে 600 কোটি টাকা তো ডেস্টিনি গ্রুপেও একসাথে হওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমি একসাথে 600 কোটি টাকা কেমনে আত্মসাৎ করলাম, ওই যে ওনার ব্যাপারে একটা অভিযোগ দিছে আর কি। তারপরে ওই যে উনি বলছেন যে টাকা পাচারের ব্যাপার যেটা বেশি, জনাব মেজবাউদ্দিন স্বপন বলছেন আমাদের তো ডুয়েল সিটিজেনশিপ নাই, আমরা তো শুধু বাংলাদেশেরই নাগরিক। বরং রফিকুল আমিন ডুয়েল সিটিজেনশিপ, ওনার কানাডায় সিটিজেনশিপ ছিল, বাংলাদেশেও ছিল। তো সেই হিসেবে টাকা বাইরে পাঠাইলে উনি পাঠাইতে পারে, আমরা কেন পাঠাবো? আমাদের তো বাইরে কেউ নাই, কোনো সিটিজেনশিপও নাই। কথা সত্য। এবং উনি আরেকটা সুন্দর কথা বলছেন যে রফিকুল আমিন যে বলে এমডিসিও হইলেই টাকা ফেরত দিবে, কিভাবে দিবে? আদালতের নির্দেশনা যদি না দেওয়া হয়, এমডিসিও কেন, মহাসিও হইলেও টাকা ফেরত রফিকুল আমিন দিতে পারবে না, কেউই দিতে পারবে না আদালতের সুস্পষ্ট নির্দেশনা না থাকলে। জনাব মেজবাউদ্দিন স্বপনের এই বক্তব্যটার সাথেও আমি একমত। এবং উনি আরেকটা মজার কথা বলছেন যে জেলে থাকা অবস্থায় বা পিজিতে বা বার্ডেমে থাকা অবস্থায় রফিকুল আমিন কোন কোন বিকাশে টাকা নিত, ওটা নাকি বিশ্বনাথ আবার করে জানাই দিত। বাহ, কি মজা! শুনলাম ইদানিং নাকি বিশ্বনাথে আবার তার মানে 7 থেকে নাকি বাদ দিয়ে দিছে রফিকুল আমিন, শুনলাম। যাই হোক, এটা বোঝা যাইব পরে আর কি। গেল জনাব মেজবাউদ্দিন স্বপনের বক্তব্যের সামারি। এবার আমরা আসি আমাদের জনাব সাইদুর রহমানের বক্তব্যের সামারিতে। সাইদুর রহমান ফিনান্স ডিরেক্টর হিসেবে উনি যে দায়িত্ব পালন করেছিলেন, সেই প্রতিষ্ঠাতা পরিচালক, ওনার বক্তব্য। উনি প্রথমেই বলছেন যে দেখেন 2012 থেকে 2025 এই সময়ে কোনো বোর্ড রেজুলেশন করে কোশেয়ারের টাকা তোলার কার্যক্রম হয় নাই। মূলত যে কোনো যৌথ মূলধনী ফার্মের কোনো শেয়ার তুলতে, শেয়ার মূলধন এটা কালেকশন করতে গেলে আগে বোর্ড রেজুলেশন করতে হয়, বোর্ডে এটা পাস হইতে হয়। তারপরে বোর্ডের লোকজনের কাছে প্রস্তাব করতে হয় যে এই শেয়ার, সমপরিমাণ শেয়ার আপনারা কে কে কিনতে রাজি আছেন। বোর্ডের যদি অপারগতা প্রকাশ করে,
দেন পাবলিকলি শেয়ার ছাড়া হয়, তাও আবার কি এর আগে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিতে হয়। তো এর কোনোটাই কোনো কিছুই সার্বিকভাবে মেনটেন না করেই এই কোশেয়ারের টাকা বা বিভিন্ন বিষয় তোলা হয়েছে। এই কারণে এই বোর্ড রেজুলেশন এগুলো ছাড়া এই কোশেয়ারের ব্যাপার তোলা হয়েছে বিধায় এইগুলোর ব্যাপারে ওনাদের কোনো কনসার্ন ওনারা নিতে রাজি না। এবং প্রতিষ্ঠাতা পরিচালকদের বক্তব্য, ওনাদের কথায় যুক্তি আছে। ওনাদের সাথে বা শেয়ার হোল্ডারদের সাথে বা বোর্ড রেজুলেশন ছাড়া এগুলোর দায় ওনারা কেনই বানিবেন। এবং উনি বলছেন যে আপনি আগে ক্লিয়ার হয়ে আসেন, কোশেয়ার সহ অন্যান্য যা টাকা টুকা আছে এগুলো ক্লিয়ার হয়ে আসেন, তারপরে ডেস্টিনির এমডি সিইও না কি হবেন ওই দায়িত্বর কথা বললেন। জনাব সাইদুর রহমানের বক্তব্য এটা। উনি আরো বলছেন, ওনার বক্তব্যের আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ওনার নামে আর একটা অভিযোগ দিছিল, ওই যে ডেস্টিনির অজানা কাহিনী না কি কি জানো, ওই ওনার নামে আরেকটা অভিযোগ দিছে যে রাউতির 12 কোটি টাকার ট্যাক্স নাকি ডেস্টিনি থেকে দেওয়া হয়েছে। দেখেন এটার ব্যাখ্যাটা উনি কিন্তু খুব সুন্দরভাবে দিছে। সেলস কে করছে? রাউতি তো হলো পণ্যটা উৎপাদন করছে, উৎপাদন করার পরে রাউতি হলো ভেন্ডর, আর ডেস্টিনি হলো সেলস এন্ড মার্কেটিং কোম্পানি। তো যে সেল করবে ভ্যাট তো সে দিবে। তো রাউতির কাছ থেকে আপনি প্রোডাক্ট নিছেন, নেওয়ার পরে আপনি এটা যখন বিক্রি করছেন তো এই প্রোডাক্টের ট্যাক্স তো আপনিই দিবেন, খুবই স্বাভাবিক। কিন্তু সুন্দর মতো সাইদুর রহমানের নামে উনি অভিযোগ দিল কি যে রাউতি হার্বালের ট্যাক্স নাকি ডেস্টিনির অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। এটা রাউতি হার্বালের ট্যাক্স না, তো এটা তো ডেস্টিনি সেলস করছে, এটা ডেস্টিনির ট্যাক্স। এবং জনাব সাইদুর রহমান আরো একটা কথা বললেন যে হার্বাল প্রোডাক্টে অ্যাকচুয়ালি কোনো ট্যাক্স নাই, কিন্তু তারপরে যেহেতু তখন লেখালেখি হয়েছে বা একটা ঝামেলা হয়েছে, এই জন্য রাউতি হার্বালের নামেও একটা ট্যাক্স ধরা হয়েছিল, যেটা উনি রাউতি হার্বালের অ্যাকাউন্ট থেকে উনি পে করছে। এটা জনাব সাইদুর রহমানের বক্তব্য। তারপরে আরো একটা কথা বলছে যে জনাব সাইদুর রহমান নাকি 20 কোটি টাকা নিছে। তো অ্যাকাউন্টে তো কোনো টাকাই ছিল না, তো এখান থেকে টাকাটা কিভাবে নিবে? অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে গেছে। মানে যা মন চায়, যা খুশি তাই, যা কিছু করার করছে আর কি। তো এতদিন তো ধরেন সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন এবং জনাব গফরানুল হক ওনারা কিছু বলে নাই, তো ওনারা এখন যখন যা বলা শুরু করছে, এই যে দেখেন এখন সব কিন্তু এই যে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরাও এখন এই সব তথ্য জানতেছি। এত তলের খবর তো আমাদেরও জানার কথা ছিল না। তো ওই যে ওই কামড়া কামড়ি করছে দেখেই তো এখন সব তলের খবর বাড়াইতেছে। এত তামসা না কইরা সুন্দর মতো সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়ে গেলে সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, তাইলে আর আজকে এইসব পাবলিকলি উঠে আসতো না। এই যে এগুলো যে এখন ফাঁস হইতেছে, এগুলোর জন্য তো ওই রফিকুল আমিনের এই খাসলতি দেয়। যাক, বাড়িছে যেহেতু আমরা এগুলোতে আরো ভালো করে ডিসকাস করি। তারপরে আরো একটা অভিযোগ দিছে জনাব সাইদুর রহমানের নামে যে উনি নাকি বাই ব্যাক পলিসি, মানে ওই যে এক প্রোডাক্ট নাকি অনেকবার বিক্রি করছে। মানে ওই যে ধরেন একজন একটা প্রোডাক্ট কিনছে, কেনার পরে উনি এই প্রোডাক্টটা ড্রপ করছে, করে তার পয়েন্টটা হিট করে এই প্রোডাক্টটা আবার কম দামে নাকি সাইদুর রহমানের কাছে দিয়ে দিছে, উনি নাকি আবার ওইটা ডেস্টিনির কাছে নতুন দামে বিক্রি করছে। তো এখানে ওনার বক্তব্য হলো যে আমি 45 লক্ষ লোকের সহ চ্যালেঞ্জ দিলাম। রফিকুল আমিনকে উনি ওপেন চ্যালেঞ্জ করছে যে 45 লক্ষ লোকের সহ আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, একটা সিঙ্গেল প্রমাণ যদি রফিকুল আমিন দিতে পারে, উনি ওপেন চ্যালেঞ্জ করছে। তো পারলে রফিকুল আমিন এটার একটা প্রমাণ দেখ। এবং জনাব সাইদুর রহমানের বক্তব্য হলো যে আমার কাছে এরকম বেশ কয়েকটা ইস্যু নিয়ে অনেকেই আসছিল। চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম মনির ভাই লিখছেন, ডেস্টিনি বন্ধ করার পরিকল্পনা যার ভেতরে আছে নাম ভাঙিয়ে দল গঠন। রাইট। জয়পুরহাট থেকে মাসুম রেজা, জি ধন্যবাদ। তাহলে দেখেন উনি তো ওপেন চ্যালেঞ্জ করছে, জনাব সাইদুর রহমান তো ওপেন চ্যালেঞ্জ করছে যে একটা সিঙ্গেল প্রমাণ পারলে দিয়ে দেখাক। বরং আরো কয়েকজন গেছিল অনেকেই তার কাছে এই যে কম দামে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য, উনি এটা নেয় নাই এবং উনি তাদেরকে ধমকায়া বিদায় করে দিছে। এটা হলো জনাব সাইদুর রহমানের বক্তব্য। এবং আরো একটা কথা বলছে যে ওই
অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নিয়ে যে বিদেশ চলে গেছে, মার্চ মাসের পরে কেউ তো আর বিদেশই যায় নাই। তাইলে ওই রফিকুল আমিন বিদেশ গেল আর সাইদুর রহমান কিভাবে টাকা নিলেন? মানে ওই যে আরেকটা বক্তব্য দিছে রফিকুল আমিন যে সে বিদেশ গেছিল আর এই ফাঁকে নাকি অ্যাকাউন্ট থেকে সাইদুর রহমান টাকা তুলে নিছে। তো মার্চে লেখালেখি হওয়ার পরে তো কেউ আর বিদেশি যায় নাই, সবাই তো দেশেই। তাইলে রফিকুল আমিন বিদেশ গেল কবে আর সাইদুর রহমান অ্যাকাউন্ট থেকে টাকা তুললো কিভাবে? এই যে এই মিথ্যা কথাগুলো যে রফিকুল আমিন বলছে, এগুলার দাঁত ভাঙ্গা জবাব কিন্তু ওনারা দিছে। এখন পারলে রফিকুল আমিন এগুলো ডিফেন্ড করুক। তারপরে আরেকটা কথা বলছে যে রাউতির পার্টনার নাকি ওনার সাথে গোপনে জনাব গফরানুল হক নাকি রাউতির পার্টনার, এই অভিযোগ করছে রফিকুল আমিন। তো এটার ক্ষেত্রে জনাব সাইদুর রহমানের বক্তব্য হলো যে রাউতির পার্টনার উনি, ওনার ওয়াইফ এবং ওনার মা, এবং এখানে আর অনেকেই পার্টনার হতে চাইছিল, এবং রফিকুল আমিন নিজে এই রাউতি হার্বাল কিনে নেওয়ার জন্য অনেকবার তাকে প্রস্তাব দিছিল। তো জনাব সাইদুর রহমান বলছেন যে না, এটা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান, এটাকে আমি ডেস্টিনির সাথে রিলেট করতে চাই না। তাহলে সেই উনি জনাব গফরানুল হককে কিভাবে হিডেন পার্টনার বলে বানাইছে? এই যে কি আজগুবি কথাবার্তা। ওই যে ডেস্টিনির অজানা কাহিনী 3টা করছিল, যে এগুলো শুনলে আপনারা বুঝবেন আর কি, ওইগুলোর জবাবই আর কি জুম মিটিং এ আমাদের প্রতিষ্ঠাতা পরিচালকরা দিচ্ছেন আর কি। তারপরে ওই যে উনি ওই সেম কথাটা জনাব গফরানুল হকের মতো করে উনি একই কথাই বলছিলেন যে ওনার কাছেও রাত সাক্ষী হওয়ার অফার আসছিল, যে আপনারা যারা ভিতরে আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে রাত সাক্ষী দেন, আপনারা বেঁচে যাবেন। তো ওনারা রাত সাক্ষী হন নাই, আর চিন্তা করলেন যে যদি গ্রেপ্তার ওনারা হন বা দেশে থাকেন বা রিমান্ডে যান বা মাইটের যদি দেয়, তাহলে জোর করে তাদের কাছ থেকে রাত সাক্ষী নিয়ে নিলে ভিতরে যারা আছে তারা ফেসে যাবে। এই সকল কারণে এক পর্যায়ে তারা বাধ্য হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এই হলো তাদের বক্তব্য। আর ওই যে 2012 ডিসেম্বরে জামিন নেয় নাই, 2013-তে আমরা 50 লাখ টাকা দিছি জামিনের জন্য ইন্ডিয়াতে। ওই যে জনাব গফরানুল হক যা বলছেন, জনাব সাইদুর রহমান যা বলছেন, এই জনাব মেজবাউদ্দিন স্বপনও যা বলছেন, এই সেম কথা জনাব সাইদুর রহমানও বলছেন। যেহেতু এই যে 2012 সালে যে ওই যে মানে এই বেল যেটা জামিনের যে আবেদনটাই আসলে সাবমিট করার ক্ষেত্রে মানে নট ইন্টারেস্টেড, ওই যে ওনার যে অ্যাডভোকেট বাসেত মজুমদারকে বলা হয়েছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটা আপাতত এখন এই স্টেজে এটাকে সাবমিট করার দরকার নাই 12 সালের ডিসেম্বরে, আর অথচ 13 সালে আবার এদের কাছ থেকে জামিন বাবদ 50 লাখ টাকা নেওয়া হয়েছে। এই কথাই কিন্তু জনাব সাইদুর রহমান ওনার বক্তব্যে বলছেন। তারপরে ওই যে ওই সেম কথা উনিও বলছেন যে কোম্পানি যখন শুরু হয় 12 জনে 12 লাখ টাকা দেওয়ার কথা, উঠছে 7.5 লাখ টাকা, সবাই 1 লাখ করে দিতে পারে নাই, রফিকুল আমিন দিছে মাত্র 15,000। এই কথা কিন্তু সাইদুর রহমানও বলছেন। আর উনি মানে ওনারে বলছে যে রফিকুল আমিনে নাকি আগরে ডেকা নিয়ে নাকি কোম্পানিতে আনছে। তো জনাব সাইদুর রহমানের বক্তব্য হলো যে আসলে যখন জিজিএনএ আমরা প্রোডাক্ট পাচ্ছিলাম না, কমিশন পাচ্ছিলাম না, আমার টিম থেকে আমি চাপে আসছিলাম, আমার ইমেজ নষ্ট হচ্ছিল। জয়পুরহাটের মাসুম রেজা ভাই বলছেন আমি 9:30 থেকে ভোর 5টা পর্যন্ত মিটিং এ ছিলাম। ধন্যবাদ, আমিও ছিলাম, ধন্যবাদ আপনারা। তো ওনার বক্তব্য হলো আমি যখন জিজিএন থেকে প্রোডাক্ট পাইতেছিলাম না, কমিশন পাইতেছিলাম না, তখন আমি যে একদিন বনানীতে রফিকুল আমিনের লগে দেখা, ওখানে জনাব সাইদুর রহমানের একটা ফাস্টফুডের নাকি দোকান ছিল, তখন উনি বললেন যে আমিন ভাই চলেন আমরা একটা নতুন করে কোম্পানি করি। তো তখন উনি বললেন যে আমিও তো এইভাবেই ভাবতেছি, চলেন আমরা শুরু করি। তো এটা হলো ওনার বক্তব্য। আর ওই যে বাড়ি বানানোর কথা তো বলছি, এটা জনাব সাইদুর রহমানও বলছেন যে বাড়ি বানানোর জন্য 39,73,000 টাকা বিভিন্নভাবে লোন নিতে 39,73,000 টাকা লোন নিছে ডেস্টিনি থেকে রফিকুল আমিন। পরে ওই বাড়ি যখন এই টাকার ফেরতের কথা বলা হয়েছে যে আপনি তো লোন নিছিলেন কোম্পানি থেকে, এবার লোন ফেরত দেন, তখন এই বাড়ি বন্ধক দিয়া 40 লাখ টাকা ডেস্টিনিরে ফেরত দিছে। আর মার্কেটে কি কথা প্রচলিত আছে যে ডেস্টিনির লেগা রফিকুল আমিন তার বাড়ি বন্ধক রেখা নাকি ডেস্টিনি বাঁচাইছে। মার্কেটে এই কথা প্রচলিত আছে। এই কথাটাও কিন্তু জনাব সাইদুর রহমান বলছেন, এবং ওই সেম কথাটা মেজবাউদ্দিন স্বপনের কথাটা কিন্তু জনাব সাইদুর রহমানও বলছেন যে ওনার বউয়ের শেয়ার ওই সময় 1 লাখ শেয়ার ফ্রি দিয়ে দেওয়া হয়েছে, ওই যখন ওই যে বাড়ি বন্ধক রেখে টাকাটা যখন দেওয়া হয়েছে কোম্পানিতে। বুঝতে পারছেন? তারপরে ওই যে ওই জনাব মেজবাউদ্দিন স্বপন যে কথাটা বলছেন, ওই সেম কথাটা কিন্তু জনাব সাইদুর রহমানের বক্তব্যে উঠে আসছে যে প্রোডাক্ট সব পারচেজ একাই রফিকুল আমিন করত।
গোফরানুল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন কারোর সাথে কোনো ধরনের সমন্বয় করা দরকার থাকলেও উনি করে নাই। এককভাবে সব প্রোডাক্ট পারচেস করতে এবং সব এই সেম কথা কিন্তু জনাব সাইদুর রহমানের বক্তব্যে উঠে আসছে। এবং ওই যে শেয়ার ডাবল, একটা পর্যায়ে ওনার শেয়ার ডাবল করে দেওয়া হয়েছে, এই কথাটাও কিন্তু উনি বলছেন, একদম ফ্রি, মানে যা শেয়ার ছিল আরো 1 লাখ শেয়ার তারা দেওয়া হয়েছে। জনাব আলমাসউদ্দিন লিখছেন, বাটপারের মুখোশ উন্মোচিত হয়েছে, গুরু ভক্তদের অন্ধত্ব কবে কাটবে? না, এরা তো আসলে অন্ধভক্ত না, এদের তো টাকা দিয়ে আটকায়। আমি কইছি তো আপনারে আলমাস ভাই, বুঝেন নাই? আমি তো অনেক আগেই কইছি অনেকবার যে এগো তো টাকা টুকা দিয়ে এগো বিসি আটকাই গেছে, এখন তো লড়তে পারতেছে না। আসলে এরা অন্ধভক্ত না। ওই যে একটা ওয়াজ আমরা বিভিন্ন ট্রেনিং এ শুনতাম না, যে সবাই গেছে গা কিন্তু একজনে ওয়াজ শুনতেছে, পরে হুজুর কয় আপনি অনেক ভালো, সবাই গেছে গা তারপরে আপনি আমার ওয়াজ শুনতেছেন। তো ওই লোক কয় আমি তো ওয়াজের লেখা বয়ে লই নাই, আমি বয়ে রয়েছি ওই যে আপনি বয়ে রয়েছেন যে এই খেতার উপরে, এই খেতাটা আমার, আমি এটার লেখা বয়ে রয়েছি। তো বিষয়টা হলো এরকম, এরা তো আসলে তার প্রতি অন্ধভক্ত না, বিষয়টা হলো টাকা দিয়ে আটকাই গেছে দেখে এখন হেল লগে আছে, উপায় নাই। তো বুঝেন নাই আলমাস ভাই? আচ্ছা, যাই হোক, তো এই যে সার্বিক বিষয়, ওনার আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু উনি করছেন, এটা সম্পর্কে আমারও বেশ কিছু ধারণা আছে। যে জনাব সাইদুর রহমান আরো একটা কথা বলছেন যে 2006 সালের দিকে, যখন 5-6 সালের দিকে যখন মাল্টিপারপাস গঠিত হয়, মাল্টিপারপাসের প্রথম ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিল রফিকুল আমিন, আর সাধারণ সম্পাদক ছিলেন জনাব সাইদুর রহমান। তো 3 মাসের মাথাতে জনাব সাইদুর রহমান এই সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। কেন? কারণ ওনার বক্তব্য হইল যে ডায়মন্ড বিল্ডার্সের কাছ থেকে একটা ভাউচার আসে, যে মাল্টিপারপাস থেকে ডায়মন্ড বিল্ডার্সকে একটা টাকা দিতে হবে। ওনার বক্তব্য অনুযায়ী সম্ভবত 25 কোটির কথা উনি বলছেন, মানে 25 কোটি টাকা মাল্টিপারপাস থেকে ডায়মন্ড বিল্ডার্সকে দিতে হবে। কেন? ওই যে ভবনের ওই ফ্লোর বা মানে যে ভবনের যে ফ্লোর ক্রয়ের বাবদ। তো জনাব সাইদুর রহমানের বক্তব্য হলো ডায়মন্ড বিল্ডার্সের জায়গা মাত্র বায়না হয়েছে, এখনো রেজিস্ট্রি হয় নাই, ভবন হবে তারপরে ফ্লোর বিক্রি হবে। তো ভবনও হয় নাই, ফ্লোরও নাই, আমি কি হাওয়ার ভিতরে টাকা দিব নাকি? আমি এই টাকা দিতে পারবো না। তো পরবর্তীতে রফিকুল আমিনের সাথে এই ব্যাপার নিয়ে ওনার কথাবার্তা হয়। এক পর্যায়ে উনি বলেন যে আমাকে এভাবে জোর জবরদস্তি করলে আমি কিন্তু এই সাধারণ সম্পাদক পদ থেকে আমি পদত্যাগ করব। তখন রফিকুল আমিন বললেন যে ঠিক আছে, আপনি পদত্যাগ করেন। তো উনি পদত্যাগ করার পরে তারপরে তো আমার কাছে যে তথ্য আছে, ডায়মন্ড বিল্ডার্সে মাল্টিপারপাস থেকে 82 কোটি টাকা দেওয়া হয়েছে। তো যদিও আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব সাইদুর রহমানের বক্তব্য 25 কোটি, তো আমার ধারণা উনি পদত্যাগ করার পরে আরেকজনের মনে হয় বসাইয়া ওইখান থেকে টাকাটা নেওয়া হয়েছে আর কি। যাই হোক, এখন আমাদের ফাউন্ডার ডিরেক্টরের বক্তব্যটাই আমরা ধরে নিই, আমরা 25 কোটি ধরে নিই। তো ডায়মন্ড বিল্ডার্সের সর্বশেষ ব্যাংক অ্যাকাউন্টের 2012 সালে যখন ব্যাংক অ্যাকাউন্ট সব ফ্রিজ হয়, সেই সময়কার স্থিতিটা জানলেই কিন্তু বোঝা যাবে ওই ব্যাংক হিসাবের স্থিতি কত, ওইটা জানলেই বোঝা যাবে আসলে কত টাকা ডায়মন্ড বিল্ডার্সে দেওয়া হয়েছিল। তাহলে দেখেন, যে এখানে ভবনই হয় নাই, ফ্লোর তো দূরের কথা, সেখানে ফ্লোর ক্রয় বাবদ মাল্টিপারপাস থেকে উনি টাকা ডায়মন্ড বিল্ডার্সে নিতে চাইছে। এটা জনাব সাইদুর রহমানের বক্তব্য। এইভাবেই এইরকম আরো অনেক অনেক ঘটনা কিন্তু আছে। কক্সবাজারের হোটেল নিয়ে আমি বিভিন্ন কথা কইছি, তারপরে মাল্টিপারপাসের আরো কত কিচ্ছা কাহিনী আছে, এগুলো কইলাম না। আর কত কিছুই তো জানা আছে, কত কিছুই তো আমগো তথ্য আছে আমগো কাছে। যাই হোক, তাহলে এই যে দেখেন, আজকের আলোচনার মূল বিষয়টাই ছিল এটা, যে আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, মানে 12 বছর রফিকুল আমিন যে ক্যাসেট বাজাইছে, ওনাদের 3 ঘন্টার ক্যাসেটে রফিকুল আমিনের 12 বছরের ক্যাসেট শেষ। ওই যে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা সমস্ত কিছু আমাদের কাছে ক্লিয়ার করেছেন। এগুলো আসলে ক্লিয়ার হওয়া দরকার ছিল, এবং আমাদের বিনিয়োগকারী হিসেবে আমাদের এগুলো জানার প্রয়োজন ছিল। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামকেও ধন্যবাদ এরকম একটি চমৎকার জুম মিটিং আয়োজন করার জন্য। আমরা আশা করি এরকম জুম মিটিং আপনারা আরো অব্যাহত রাখবেন। এক মিটিংয়েই কিন্তু পকাত, এক মিটিংয়েই আমাদের এমদাদ ভাই লেখছেন একটু ধৈর্য ধরুন, ডিটুকে অ্যাসোসিয়েটস এর সদস্যরা বুঝতে পারবে রফিকুল আমিন কি জিনিস। রাইট,
কয়দিন পরে হারা বুঝবো। মানে ডিটুকে অ্যাসোসিয়েটস এর তো ক্যাশ ক্যাপিটাল টাকা টুকা কিছুই তো নাই, এরা পরে টের পাইবো আর কি। এমদাদ ভাইয়ের সাথে আমি একমত। তো এই যে এক মিটিং এ এই অবস্থা, আমি অনুরোধ করব সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ করব, আপনারা এরকম মিটিং চালাই যান। এরকম মিটিং, এরকম 8-10টা মিটিং হইলে ওই বাটপাড়ের গোষ্ঠীর অবস্থা কি হইব সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। আর এদিক থেকে ওই যে জামিন বাণিজ্যের 2 হোতারে দেখলাম ফেসবুকে মোটামুটি মানুষের ডলা দিতেছে, আমগো শৈশাব মনীষাব, এগুলার নিয়ে আর একটা দিন একটা এপিসোড করবো। আজকে অনেক আলোচনা করে ফেলাইছি, আজকে আর ওইদিকে গেলাম না। তো ধন্যবাদ পর্ব দিয়ে প্রত্যেক এতেই শেষ করি, আজকেও ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের তলবি সভার মাধ্যমে আজকের এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে তলবি সভার 2 কারিগর, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের আরো একজন শীর্ষ কর্মকর্তা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। এই 2 শ্রদ্ধাভাজন মুরব্বীর প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাদের সাহসী ভূমিকার কারণেই তলবি সভা গঠিত হয়ে আজকের এই ডেস্টিনি। সো স্পেশাল থ্যাঙ্কস গোজ টু দিস টু গাইস। আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সবার প্রতি ধন্যবাদ। আর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান আপনারা এখন ধন্যবাদ দিব কিনা ভাবতেছি, কারণ আপনি তো দেখলাম চামেচিকনে আবার একদিনের লেগে নাকি দেশে আইবেন, আইয়া নাকি হোটেলে উঠাই সব শেয়ার হোল্ডারের ডাক্কা মেক্কা রফিকুল আহমেদ এমডি বানায় নাকি আবার ফুরুত করবেন। তো আপনি কবে আইবেন আমগো একটু জানাইয়েন, হ্যাঁ একটু জানাইয়েন আর কি। না মানে তেমন কিছু না, আপনি আমগো হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, আপনি আমগো দায়িত্বশীল, আমগো কর্মসংস্থান ফেরতের দায়িত্ব আপনার, আমগো বিনিয়োগ ফেরতের দায়িত্ব আপনার, হাইকোর্ট আপনার এই রায় মাধ্যমে দায়িত্ব দিছে। তো আপনি আবার বিদেশ যায় বয়ে রয়েছেন, তো একদিনের লেগে আইবেন, আপনার লোক আমরা একটু দেখা সাক্ষাৎ একটু ভাব বিনিময় করবো আর কি। কবে আইবেন আমাকে একটু জানাইয়েন, বড়ুয়া সাহেব আপনারও কইতেছি আর কি। এই 45 লাখ মানুষের কর্মসংস্থান ফেরত আর বিনিয়োগ ফেরতের এই যে ব্যাপার নিয়ে যে আপনি তামসা করতেছেন বড়ুয়া সাহেব, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান হইয়া হাইকোর্টের রুলস ভায়োলেট করতেছেন বিদেশে বইয়া, আওয়ামী লীগের লোক আপনি কিন্তু আবার। আর এই মুহূর্তে জানেন তো নানান মত নানান পথ, লিগ পিটাইতে ঐক্যমত, এই কথা কিন্তু আপনি জানেন। আর কিছু হোক, সবাই সবার লোকে ভেজাল থাকে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু সবাই এক। তো আপনারা আমরা এতদিন ডিফেন্ড করছি আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও, আর আপনি এখানে তামসা করেন। দ্রুত ব্যবসা চালু করার ব্যাপারে উদ্যোগ নেন, আর নয়তো বিনিয়োগকারীদের অবস্থান থেকে যে উদ্যোগ আইব এটা সামলাইয়েন। বড়ুয়া সাহেব, প্রশান্ত ভূষণ বড়ুয়া আমগো চেয়ারম্যান, যে আপনার আজকে আপনারা আর ধন্যবাদ দিতে পারলাম না, কারণ আপনার যেই অবশ্য আপনি একটা বেনিফিট অফ ডাউট পাইতে পারেন, কারণ রফিকুল আমিন আর সিরাজুম মনিরের যে বক্তব্যটা ছিল ওই বক্তব্যে অবশ্য আপনার কোনো ভয়েস নাই। মানে এমনও তো হইতে পারে রফিকুল আমিন মিসা কইতেছে, এই কারণে একটা ডাউট অফ বেনিফিট আপনি পাইতে পারেন। কিন্তু এই ব্যাপারে আপনার একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এটা ক্লিয়ার করা দরকার ছিল যে আপনি আসলেই একদিনের লেগে আয়া রফিকুল আহমেদ এমডি বানাইবেন, এই ধরনের কোনো কথা ওনারে কইছেন কিনা। কিন্তু আপনি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা এসব কিছু দেন নাই, আপনার অবস্থান ক্লিয়ার করেন না, তো আমরা তো আপনার সন্দেহ করবই। যাই হোক, আজকে আপনারা ধন্যবাদ দিতে পারলাম না। ব্যবসা চালুর ব্যাপারে দ্রুত উদ্যোগ নেন, তাইলে আবার ধন্যবাদ দিব। আর আমাদের ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আপনারা গত মিটিং এর মাধ্যমে আমাদের বিনিয়োগকারীদের অনেক অজানা তথ্য জানানোর মাধ্যমে আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্যটা আরো ক্লিয়ার ভাবে ক্লারিফাই করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা এখন শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছেন, আপনারা দ্রুত ব্যবসা চালু করেন, বল এখন আপনাকেও কোর্টে দ্রুত ব্যবসা চালু করেন, আদারওয়াইজ উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হইলে দায় কিন্তু আপনাকে উপরে যাইব, মনে রাখেন। গাইবান্ধার খোকন ভাই, শহীদুল ইসলাম খোকন ভাই লিখছেন এখন স্টেটমেন্ট কবে চালু হবে? স্টেটমেন্ট উইদিন 3 to 5 ডেজ চালু করতে হবে, এটা আমাদের দাবি। আমরা উইদিন শর্ট টাইম, আমরা যেহেতু এখন আমাদের আর কোনো জটিলতা নাই, আর 25 তারিখে লাইসেন্সের 1 মাস হয়ে গেছে, হয়তোবা আমরা এটার একটা খবর হয়তোবা পেয়ে যাব। আদালত আমাদেরকে লাইসেন্স দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কারণ ওই যে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে ব্যবসা করার একটা সুযোগ আছে। বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এভাবে ব্যবসা করতেছে, আর আমাদের সমস্ত কিছু ওকে। অতএব ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর কোনো বাধা যেহেতু নাই, সেহেতু আর ধুনুভুনু করার কোনো সুযোগ আর কাউকে দেওয়া হবে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবসা করার জন্য
দ্রুত সিদ্ধান্ত নেন। হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছেন আপনারা নামটা আজকে আর কইলাম না, এটা নিয়ে পরে আরেকদিন স্পেশাল আর একটা এপিসোড করবো না। আর বিনিয়োগকারী যারা আছেন আপনি করে নতুন করে কওয়ার কিছু নাই, চোখ কান খোলা রাখেন। এই তথ্য প্রযুক্তির এই যুগে কাউরে ফাঁকিবাজি কইরা উঠা নিয়েও যাইব না, কাউরে ফাঁকিবাজি কইরা নামা নিয়েও যাইব না, লুকানির কিছু নাই। এই যে দেখেন না, 3টা এই ডেস্টিনির অজানা কাহিনীর মিটিং করলো রফিকুল আমিন, পরবর্তীতে একটা জুম মিটিং করলো 3 ফাউন্ডার ডিরেক্টর। দেখেন অবস্থা কিন্তু একদম পুরো আখাউড়া হয়ে গেছে। তো এভাবে আরো অনেক তথ্য কিন্তু সামনে বের হবে। শরীফুল ইসলাম পলাশ লিখছেন, হটাও রফিকুল আমিন, বাঁচাও ডেস্টিনি। হটানোর কিছু নাই, হয়তো এমনিই নাই। হাইকোর্টের রায় অনুসারে তার যে অবস্থা, যাই হোক অধিকার গেলাম না। তো বিনিয়োগকারী যারা আছেন চোখ কান খোলা রাখেন আর কথা বলেন। তবে আমি ধন্যবাদ জানাই, অনেকেই এখন কথা বলতেছেন। আগে হয়তো বা হাতে গোনা কয়েকজন কথা বললেও এখন অনেকেই কিন্তু কথা বলতেছেন, লেখালেখি করতেছেন, ফেসবুক লাইভ করতেছেন। এগুলো করতে হবে। আর এখানে ওই যে কাউরে এত তেলানোর সময় নাই। তো আমরা হইলাম পাওনাদার আর হেরা হইল দেনাদার। তো দেনাদারের ব্যাপারে কথা কইতে আবার কি বালের ভয়? আমরা হইলাম পাওনাদার, আমরা টাকা পাই, টাকা দিব, ব্যাস ঝামেলা শেষ। কথা বলেন। অনেকেই বলতেছেন, লেখালেখি অনেকে করতেছেন, লাইভেও করতেছেন। পিএইচডি ফোরামের জিগরি ভাইদেরকেও ধন্যবাদ। আপনাদের পিএইচডি ফোরাম আগের যে অনেক শক্তিশালী, আপনারাও মিটিং করতেছেন এবং আপনারা আরো অনেক গোছালোভাবে কাজ করতেছেন। আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। আর বিনিয়োগকারী যারা আছেন আপনারা আপনাদের হাতের কাজটা চালাই যান। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি কার্ডের অর্ডার থেকে শুরু করে সার্বিক যে কাজগুলো আছে এগুলো আপনাদের মতো চালাই যান। আর ওই যে আমি তো আগেই কইছি, আমাকে এখন আর তেমন কিছু করার নাই। পয়সা ফেক, তামাশা দেখ, কইছিলাম না? আর রাজনীতি কইরা কি হইতেছে, হিরো আলম না কি কইলাম না? ওই দিন দেখলাম যে বিএনপির ফজলু আছে না, ওই যে যারা কয় সবাই, এই ফজলু দেখলাম রফিকুল আমিনের নিয়ে কি এক বয়ান দিছে। আরো অনেকেই বয়ান টাইন দিতেছে। তা রাজনীতি করতেছে, করুক, করতে দেন। আপনি বিনিয়োগকারী হিসেবে আপনার হাতের কামটা চালাই যান। আমাদের এই প্রতিষ্ঠানে এখন হক প্রতিষ্ঠার সময় চলে আসছে। আমাদের এই প্রতিষ্ঠানে এখন ইনসাফ প্রতিষ্ঠার সময় চলে আসছে। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং ডেস্টিনিতে জালিমের চূড়ান্ত পতন হবে। সেই সময় আসন্ন। আর আমরা যারা আমাদের প্রতিবাদ চালিয়ে যেতেছি, হকের পথে কথা বলতেছি, ইনসাফের কথা বলতেছি, আমরা আমাদের কথা বলতেছি, বলতেই থাকব। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই অ্যাক্টিভিজম আগেও চলতেছিল, এখনো চলতেছে, সামনেও চলবে। কারণ ডেস্টিনি কারো বাপের না।